আসসালামু আলাইকুম। পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে আমি রাজু আহমেদ খান। একটি হৃদয় বিদারক সপ্তাহ পার করে নতুন একটি সপ্তাহে পদার্পণ করলাম। আমাদের একটি রাজনৈতিক দল আছে, তার নাম হচ্ছে গ্রিন পার্টি। গ্রিন পার্টির মহাসচিব 11 জানুয়ারি রাত 2:30 মৃত্যুবরণ করেছেন। উনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। উনি তার 24 ঘন্টা আগে ব্রেন স্ট্রোক করেছিলেন 10:30টার দিকে। সেখান থেকে আমরা তাকে নিয়ে যাই স্থানীয় হাসপাতালে, ফরাজিতে, অ্যাডভান্স হাসপাতাল, বনশ্রীতে ফরাজি হাসপাতাল। সেখান থেকে জরুরি সিটি স্ক্যান করার জন্য ডাক্তার দায়ভার ছেড়ে দিয়েছেন এবং বললো যে নিউরো সায়েন্সে নিতে হবে। এবং নিউরো সায়েন্সে নিয়ে যাওয়ার পর তাকে দ্রুততম সময়ের মধ্যে আমরা সিটি স্ক্যান করি এবং ডাক্তার আশা ছেড়ে দেন। তারপর ওই রাত্রে আমরা ওই হাসপাতালের বারান্দায় নিদ্র কাটাই এবং ডাক্তার মশিউর রহমানকে ভর্তি করা হয় হাসপাতালের বেডে। এবং তার ওই রাত যাওয়ার পর পরের দিন সকাল সারাদিন আমরা উৎকণ্ঠায় ছিলাম। রাত্রি হলো, রাত্রে 2:30 উনি মারা গেলেন। উনি একজন ভালো মানুষ ছিলেন এবং উনি জনসেবায়, ডাক্তারি সেবা না শুধু জনসেবায় ওনার অনেক সুনাম ছিল। অনেক স্বল্পভাষী এবং জ্ঞানী, শিক্ষিত মানুষ ছিলেন। উনি MBA ফার্স্ট ক্লাস ছিলেন এবং উনি বাংলাদেশের রাজনীতিটাকে খুব ভালোভাবে বুঝতেন। সবসময় রেসপন্ড করতেন না, কিন্তু ওনার সঙ্গে পরামর্শ করে এই দলটা আমি পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতাম না। সেই ডাক্তার মশিউর রহমান আজকে আমাদের মাঝে নেই। আজকে পলিটিক্স ক্লাবের মুখোমুখি আমাদের সামনে আছেন বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির সভাপতি ইয়াসির আক্তার, আছেন বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মোখলেসুর রহমান। মতো আজকের আলোচনার বিষয় রাজনৈতিক। এই রাজনীতির বাইরে আমাদের আলোচনায় যাবার কোনো সুযোগ নেই। বর্তমান রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং সেই রাজনীতিতে যারা ত্যাগী মানুষ, তাদের মধ্যে একজন সৈয়দ মোখলেসুর রহমান, একজন ইয়াসির আক্তার। উনি বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির চেয়ারম্যান। তো আপনাদের রাজনীতির কর্মসূচি কী এবং কেমন যাচ্ছে, এবং পলিটিক্স ক্লাবের সদস্য হয়ে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির নেতাকর্ম পরিবার এবং সেই সাথে আশা করি পলিটিক্স ক্লাবের অন্তর্ভুক্ত সকল রাজনৈতিক দলের সদস্যবৃন্দ ভালো আছেন। আপনারা দেশের বর্তমান প্রতিকূল পরিস্থিতির কিছু কথা না বললেই নয়। আজকে এই উপস্থিত পলিটিক্স ক্লাবে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সমুখ তৈরি হয়েছিল, ফ্যাসিস্ট সরকার, গণহত্যাকারী এবং ভারতের দালাল শেখ হাসিনা এবং শেখ পরিবার, আওয়ামী লীগ, আজকে সেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে জাতির সামনে আহত নিহত পরিবার বিনা চিকিৎসায় তারা আহাজারি করতেছে, জাতীয় প্রেস ক্লাবে তারা সোচ্চার হচ্ছে। এটা জাতির জন্য একটা লজ্জা হয়ে গেল যে তাহলে আন্দোলনটা কিসের হলো, কিসের উপরে ভিত্তি করে আন্দোলনটা তারা করলো। এই বর্তমান আমি বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন মাননীয় উপদেষ্টাদের প্রতি অনুরোধ রাখব যে আপনারা সবাই এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নিরীহ সারা বাংলাদেশ জেলা উপজেলায় অনতিবিলম্বে তাদের তালিকাটা করুন। গরিব মানুষকে ভালোবাসুন। আন্দোলনটা তো গরিব মানুষকে নিয়েই হয়েছে। তারা আহত হয়েছে, তারা নিহত হয়েছে, তারা চিকিৎসায় বিনা চিকিৎসায় হাসপাতালে ছটফট করবে, তারা ব্যানার নিয়ে আসিয়া তারা
সোচ্চার হবে, এটা কেমন জাতির জন্য লজ্জা হলো। তাদের যদি ইনসাফ না হয়, তাদের প্রতি যদি রাষ্ট্র খেয়াল না করে, রাষ্ট্র তাদেরকে ব্যবহার করে, এটা কেমন হলো। এবং ফাউন্ডেশন যে কথা বলা হলো যে জুলাই আগস্টের ফাউন্ডেশন গঠন করা হয়েছে, এই ফাউন্ডেশনের টাকা তাহলে কোথায় ব্যয় হচ্ছে, এটা পলিটিক্স ক্লাবের প্রশ্ন রাখলাম জাতির বিবেকের কাছে এবং উপদেষ্টা মন্ডলীদের কাছে। এবং বিএনপিকে নিয়ে আপনারা নাচানাচি করতেছেন, জামাতকে নিয়ে নাচানাচি করতেছেন। এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা আহত এবং নিহত পরিবার যারা আছে তাদেরকে নিয়ে আপনারা তো কোনো খোঁজখবর রাখতেছেন না, এটা কেমন হলো? এটা তো এই শিষ্টাচার তো এটা হওয়া উচিত ছিল না, এটা তো আশা করেনি। তারা খোঁজখবর রাখছেন, কিন্তু এটা আমলাতন্ত্র এবং দেশের জটিলতার প্রশ্নের মধ্যে পড়ে গেছে, প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেল। তা আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি যে পলিটিক্স ক্লাব আন্দোলন পার্টির পক্ষ থেকে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা আমরা আশা করি নাই, এটা আমরা আশা করি না। পাশাপাশি সরকারে থাকতে এই ফ্যাসিস্ট হাসিনা ভারতের দালাল, ভারতের সাথে সমস্ত যত চুক্তি করছে দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী, ইসলাম বিরোধী, রাজনৈতিক দল বিরোধী এবং জনগণ বিরোধী সমস্ত চুক্তি বাতিল করতে হবে অবিলম্বে, এবং কোনো প্রকার চুক্তি রাখা যাবে না। বন্ধু রাষ্ট্র হিসেবে সম্পর্ক থাকতেই পারে, বন্ধু রাষ্ট্রের সম্পর্ক থাকবে, কিন্তু গোপন থাকার দরকার নেই। গোপন থাকার দরকার, চুক্তি তো হতেই পারে, হতেই কেন গোপন সম্পর্ক থাকতেই পারে। পার্শ্ববর্তী রাষ্ট্র তার সাথে আমার বন্ধু রাষ্ট্র থাকতেই পারে, কিন্তু তাই বলে এটা নয় যে আমার রাষ্ট্রের জাতীয় সম্পদ বিকিয়ে দেব, আমার রাষ্ট্রের রাষ্ট্রবিরোধী, স্বাধীনতা বিরোধী, বা আমি আমার ইসলাম বিরোধী, বা আমি জনগণের কাঙ্ক্ষিত সকল দাবিগুলো অপেক্ষা করে আমি চুক্তি করব, গোপন চুক্তি, তা হতে পারে না। এই সমস্ত চুক্তি আমরা বাতিল চাই পলিটিক্স ক্লাবে উল্লেখিত বক্তব্যের মাধ্যমে। এবং দেশবাসীকে আমরা জানাতে চাই, প্রিয় দেশবাসী, আসলে আপনাদের সজাগ হতে হবে, সজাগ ঐক্যবদ্ধও হতে হবে। আসলে সময় জুলাই আগস্টে গণ অভ্যুত্থান এখনো শেষ হয়নি এবং এটার ধারাবাহিকতা হয়তো ছাত্রদের ধরে রাখতে হবে। আচ্ছা, এদের মধ্যে বিএনপি এটা একটা কর্মসূচি বোধহয় আবার আসছে, এবং সেই সাথে মানে আন্দোলন এখন প্রাসঙ্গিক হয়ে গেছে বলে মনে করছে বিএনপি। তো আপনি কি মনে করছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যর্থ? প্রেক্ষাপট পরিস্থিতিতে আমি ডাইরেক্ট ব্যর্থ বলবো না, তবে তাদের কর্মকাণ্ডগুলো যে কেমন সন্দেহজনক হচ্ছে জনগণের কাছে। যে তারা তো সরকারি আমলা ছিল, তারা তো বিশেষ ক্যাডার ছিল, মেধাবী ছিল, সেমিনারে ভালো ভালো তারা বক্তব্য দিয়েছে, দেশের এই হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, এটা করেঙ্গা, ওটা করেঙ্গা। তারা আজকে রাষ্ট্র পরিচালনা করতে আসে তাদের দ্বন্দ্ব সৃষ্টি হবে কেন? তারা ব্যর্থ হবে কেন? তারা আজকে তাদের অকার্যজ্ঞ হবে কেন? এটা জাতির জন্য লজ্জা হয়ে গেল, এটা জাতির জন্য লজ্জা হইল, এটা দুর্ভাগা জাতির জন্য লজ্জা হয়ে গেল। এটা আমরা আশা করি, এটা আশা করি না যে তা মূলত তাহলে কি আমরা এটা ভেবে নেব যে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক দলের উপরে কোনো বিকল্প নাই এবং একমাত্র রাজনৈতিক দলেই পারে রাষ্ট্র পরিচালনায় দক্ষভাবে রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করতে। হ্যাঁ, সরকারি আমলারা তাহলে তারা ব্যর্থ, এবং সরকারি আমলা সহ যারা আছে সুশীল সমাজ নামে খ্যাত তারা তাহলে ব্যর্থ, তারা ব্যর্থ, তাদের ব্যর্থতা স্বীকার করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল লরিয়েট ডক্টর ইউনূস উনি বলেছেন যে আমার এমপ্লয়ার হচ্ছে ছাত্ররা আমার নিয়োগ দিয়েছে, যার কারণে ছাত্রদের মধ্যে কিছু উপদেষ্টা করা হয়েছে, কিছু বাইরের রাজপথেও কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এই ছাত্ররা কি কোনো রাজনৈতিক দল গঠন করার অভিপ্রায় মানে মনে রাখছে কিনা, আপনার কি মনে হয়? আপনার গণতান্ত্রিক রাষ্ট্র সবার রাজনৈতিক বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি কি মনে করে? হ্যাঁ, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার আছে রাজনীতি করার এবং রাজনৈতিক দল করা, রাষ্ট্র পরিচালনা করার অধিকার। কিন্তু এখানে প্রশ্ন উঠেছে যে আপনি কি নদীর কিনারে গরু বেঁধে নদীর রচনা শুরু করলেন কিনা, মানে আপনি গরুর রচনা জানেন না,
আপনি গরুটাকে নদীর কিনারে বেঁধে আপনি নদী রচনা শুরু করলেন। এরকম হলো কিনা যে আপনি একটা দায়ভার নিয়ে সরকারে আসলেন যে কোনো একটা পারপাস সার্ভ করার জন্য, তারপরে আপনি যদি আবার ক্ষমতা দখল করতে চান, তাহলে বিগত সময়ে ত্যাগী রাজনৈতিক দলগুলোর কি হবে? সুন্দর প্রশ্ন। সেই প্রশ্নটা আপনার কাছে। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এটা জাতির প্রশ্ন, এটা জাতির বিবেকের প্রশ্ন এবং সমস্ত রাজনৈতিক দলের প্রশ্নটা। পলিটিক্স ক্লাবকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির পক্ষ থেকে। কেন যে সুন্দর প্রশ্ন করার জন্য জাতির বিবেকের কাছে। আসলে এটা আমরা লজ্জার মধ্যে পড়লাম, লজ্জিত হলাম যে আন্দোলনের কারণে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার পতন হলো, যেই কারণে আমরা সেখানে সেই কারণটা ভুলে যেয়ে আমরা সেই ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসন করতেছি, তাদের সম্পদে হাত দিচ্ছি, তাদের দুর্নীতির বিচার আমরা করতেছি না, তাদের রেখে যাওয়া বাড়ি গাড়ি ব্যাংক অথরাইজ ব্যাংক সহ আমরা দখলে নেমে পড়ছি, সমস্ত যেটা জনগণ যেটা আশা করেনি। তার মানে কেউ কেউ যে বলছে যে আওয়ামী লীগ যেটা করেছে এখন বিএনপি সেটাই শুরু করেছে, চাঁদাবাজি, এসব আংশিক সত্য না পুরোপুরি সত্য? এটা পুরোপুরি সত্য, এটা জাস্ট হাত বদল হয়েছে। আচ্ছা, তাহলে চাঁদাবাজই আছে, খালি হাতটা বদল হয়েছে। তাহলে এটা কি জাতির প্রত্যাশা ছিল? গণমাধ্যম কি সরকারের দখলে আছে কিনা বা নিয়ন্ত্রণে আছে কিনা সেই প্রশ্ন আমার রয়ে গেছে। যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প একটা ব্রেকফাস্টের আমন্ত্রণ জানিয়েছে আমাদের মির্জা ফখরুল, তারপরে তারেক রহমান, তারপরে আমির খসরু মাহমুদ। সেরকম খবরে পত্রিকায় সয়লাভ হয়ে গেলেও কিন্তু তারপরে আমরা জানতে পারলাম যে আসলে এটা কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। এটা একটা কোনো না কোনো বিশেষ সংগঠনের দায়িত্ব এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একজন উপদেষ্টা উনি ঘটা করে ওনার সোশ্যাল মিডিয়ায় ঘোষণাই করেছে যে এরকম দাওয়াত আমিও বহু পাইছি, কিন্তু এটা কোনো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেই সাথে আরও দুজন মির্জা ফখরুল সহ আমির খসরু মাহমুদকে ট্রাম্প ইনভাইট করেছে। কিন্তু পরবর্তীতে এরকম একটি স্ট্যাটাস দেখে আমি বিস্মিত হলাম যে মানে মিডিয়া, পত্রপত্রিকা এগুলো কি আসলে এই সরকারের নিয়ন্ত্রণে আছে কিনা? এরকম ছাপা হয়ে গেল কেন যে এটা ট্রাম্প দাওয়াত দিয়েছে, কিন্তু পরে জানা যাচ্ছে যে এগুলি আসলে কোনো ট্রাম্পের দাওয়াত না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বলেছে যে এটার সঙ্গে আমাদের কোনো, এই সংগঠনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তারা হয়তো ব্রেকফাস্টে দাওয়াত দিতে পারে। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে গণমাধ্যম সবাই নিয়ন্ত্রণ করে, খালি গণমাধ্যম না, সবাই নিয়ন্ত্রণ, ক্ষমতা থাকার জন্য পাকাপোক্ত সবাই করে অবৈধভাবে। আসলে এটা নিয়ম চালু হয়েছে আমাদের দেশে, স্বাধীন রাষ্ট্রে, যেটা আমরা মোটেই আশা করিনি এবং প্রস্তুত ছিলাম না। তা আমি সেই সাথে একটা শেয়ার করব, সেটা বর্তমান যে নেটের কারণে, ইন্টারনেটের কারণে সরকারের পতন হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের মূল আন্দোলন শুরু হয়েছিল ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে, ইন্টারনেটকে অবৈধভাবে ব্যবহার করার কারণে, অবৈধভাবে দেশের গ্রাহকের মুখ মানে যোগাযোগ মাধ্যমটা বিশৃঙ্খলা করার কারণে মূলত আন্দোলন তৈরি হয়েছে, জনগণের মুখ বন্ধ করা। হ্যাঁ, মূলত তৈরি হয়েছে ইন্টারনেট সরকার পাল্টে। সেই বর্তমান সরকার এটা কেমন করি, ডক্টর ইউনূস সাহেব উনি ওনার মতো বিচক্ষণ ব্যক্তি, উনি কি এটা দেখেননি? উনি ইন্টারনেট যখন কর ধার্য করা হলো ইন্টারনেটের উপরে, যে টোটাল সারা বাংলাদেশ যে এটা কি হতে যাচ্ছে, দেশের অর্থনীতি পঙ্গু হচ্ছে, দেশে বিপর্যয় আসবে এবং 85-90% মানুষ গ্রাহক তারা ইন্টারনেট ব্যবহার করে। হ্যাঁ, এখানে আপনার মোবাইল, এখানে এক মিনিট আপনাকে থামায় যে শুধু ইন্টারনেটটা না, সম্প্রতি এই সরকার একটি অধ্যাদেশ জারি করে বাজেটের আগেই অধ্যাদেশ জারি করে 100টি পণ্যের উপরে শুল্ক আরোপ করেছে, বৃদ্ধি করেছে। সেখানে আমরা দেখলাম যে ওষুধ থেকে আরম্ভ করে ইন্টারনেট, মোবাইল, এমনকি মোবাইলের এমবি ইত্যাদি ইত্যাদি, এমনভাবে সিম, এমনভাবে জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে যেভাবে 100টি পণ্যের উপরে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন করা হয়েছে বা এরা একটা সিদ্ধান্ত নিয়ে রীতিমতো প্রকাশ করেছে। এটা বড় বড় রাজনৈতিক দল কেন, অনেক রাজনৈতিক দল তো এটা নিয়ে মানববন্ধন করেছে, কেউ কেউ রিয়াকশন জানিয়েছে যে এটা কেমন কথা, যেখানে জনগণের নিত্য পণ্যের দাম বৃদ্ধির কারণে একটা হায়হতাশ বিরাজ করছিল, সেক্ষেত্রে সব কিছুর দাম কমবে নতুবা সেটা না হয়ে বরং বেড়ে গেল। তো এই সরকার আসলে
কি করতে চাইছে যে হঠাৎ করে এরকম বাজেট টাজেট ছাড়াই আগে ভাগেই শুল্ক বাড়াই দিয়ে মানে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, আপনি কি মনে করেন? দেশ মূলত আমরা যা বুঝছি যে এত সুন্দর একটা দেশ, স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ, বহু কষ্টের বিনিময়ে মুক্তিযোদ্ধা তাদের মেধা শ্রম অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এদের স্বাধীনতা লড়াইয়ে কেউ না কেউ তো সমর্থন দিবেই, স্বাভাবিক ব্যাপার, এটা অনিয়মের কিছু না। সারা বিশ্বে যখন জাতি যখন তার স্বাধীনতা চায়, তার ভাষা যখন স্বীকৃতি চায়, মাথা গোঁজার ঠাঁই চায়, আশ্রয় চায়, তখন তারা অবশ্যই তাদের আত্মসম্মান বোধ বা স্বীকৃতিটাও চায়। সেটাই হচ্ছে আমাদের স্বাধীনতা। এটা আমাদের এই জাতির, বাঙালি জাতির স্বাধীনতার প্রয়োজন ছিল। যারা স্বাধীনতার আন্দোলনে শহীদ হয়েছেন 1971 বলবো না, টোটাল স্বাধীনতা আন্দোলনটা মূলত সৈয়দ তিতুমির আমল থেকে শুরু করে ব্যারিস্টার জমির উদ্দিন থেকে শুরু করে এ পর্যন্ত যারা নিহত হয়েছেন এই দেশের স্বাধীনতার জন্য, এই বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য এবং আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, আজকে দেশ স্বাধীন না হলে তো আমাদের গণতন্ত্র থাকতো না, আজকে রাজনৈতিক দল আমরা দিতে পারতাম না। অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধা থাকবো। জনাব ইয়াসির আক্তার, আপনি তো ছাত্র নেতা ছিলেন। হ্যাঁ, বলেন। কোন কোন দলের ছাত্র সংগঠনের ছিলেন? আসলে মূলত আসলে কোনো না কোনো রাজনৈতিক দল করতে হয়, না করলে তো আসলে আপনার 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 স্লোগান, আপনার দলের স্লোগান দেখলাম সংস্কার, পরিবর্তন, উন্নয়ন, দুর্নীতি রোধ। শেষে তো একটা জিনিস লিখেছেন, বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি জিন্দাবাদ। জিন্দাবাদ বলতে কি বোঝাচ্ছেন? আসলে মুসলিম যেহেতু সংখ্যাগরিষ্ঠ, আমরা আসলে আমাদের মুসলিম সত্তাটা আসলে ধরে রাখাটাই সবচেয়ে ভালো হয়। যেটা আমরা কি আসলে জয় বাংলা এবং বাংলাদেশ জিন্দাবাদের যে দুটো ফ্রেম কনসেপ্ট, এটার মধ্যে কি একটা পার্থক্য অবশ্যই আছে? পার্থক্য বিএনপি জয় বাংলাটা স্লোগানটা ছিল স্বাধীনতার আন্দোলনের আগে, আসলে এটা একটা দলের হয়ে গেছে এখন। এটা একটা দলের হওয়ার কারণে ওই স্লোগানটার প্রতি গুরুত্ব কমে গেছে জনগণের। বিএনপি পন্থী কোনো রাজনৈতিক জোটের সঙ্গে আছেন কিনা? না, আমি কোনো লেজুর ভিত্তিক রাজনীতির সাথে যেতে রাজি না, মানে লেজুর ভিত্তিক রাজনীতি করতে রাজি না। বিএনপি যে তারেক জিয়া, আমি একলা চলনীতি, আমার রাজনীতি দল। আপনাকে আমি সাহায্য করছি তথ্য দিয়ে। তারেক জিয়া যে বিভিন্ন দলকে পিঠা পুলি পাঠালেন, তা তাদের কাছে একটা লিস্ট আছে। সেই লিস্ট হলো যে আন্দোলন সংগ্রামে যারা যারা যেসব দল ছিল, 12 দল বললেন, গণতন্ত্র মঞ্চ বলেন, অন্যভাবে আমরা যারা রাজপথে ছিলাম, গ্রিন পার্টি বলেন, আপনার বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি বলেন, আমরা যারা রাজপথে ছিলাম, আগস্টের গণঅভ্যুত্থানে ছিলাম, দুর্নীতির বিরুদ্ধে আমরা যারা রাজপথে ছিলাম, তাদেরকে কিন্তু বিএনপি কাউন্ট করছে না। কিন্তু আমরা কিন্তু বিএনপির যেই নিয়ত, আমাদের সেই নিয়ত ছিল, আমরা কিন্তু অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করেছি। কিন্তু বিএনপি একটা ব্র্যান্ডেড কিছু দলগুলো নিয়ে তালিকাটা সীমাবদ্ধ করে তাদেরকে পিছাপুলি পাঠাচ্ছে। আজকে বিএনপি উদাত্ত আহ্বান কেন জানাতে পারছে না? মানে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে দুর্বলতা কি, মানে একটু আলোচনার খাতিরেই বলছি আর কি। আপনার মানে গবেষণা কি বলে? আন্তরিক ধন্যবাদ। ঠিক আছে, এটা ভালো লক্ষণ, ভালো উদ্যোগ, ভালো। এটা রাজনৈতিক দলের সাথে অনিবন্ধিত নিবন্ধিত বড় কথা নয়, রাজনীতিবিদদের সাথে, রাজনৈতিক দলের সাথে এবং দেশের নাগরিকের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা স্বাভাবিক ব্যাপারে ভালো। একজন রাষ্ট্রের প্রধান হলে না, সবগুলো রাজনৈতিক দলকে যেমন বিএনপি ডাকে না, বা তারা তাদের তালিকায় এটা তাদের সেই রকম অভ্যন্তরীণ বিষয় না, এটা রাজনীতি। বিএনপিকে আমরা তো মনস্তাত্ত্বিক সাপোর্ট দিই, আমরা রাজপথে ছিলাম, অনেক দল আছে না রাজপথে ছিলাম। বিএনপির এই তালিকাটা বড় না হওয়ার মধ্যে তাদের মানে এই যে কি বলে সংকীর্ণ মনা ভাব, ধরে নিলাম বিএনপির কথা ভুল ইনফরমেশন আছে। আপনার যখন তত্ত্ববোধ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সার্ভার, এই সার্ভারেও অনেক দলের নাম নাই, যে তারা বিভিন্ন অনুষ্ঠানে ডাকে। আপনি হয়তো কিছুদিন আগে দেখলেন যে এখানে কি 16 ডিসেম্বর আপনার এরপরে আরও অনেক আসছে না রাষ্ট্রীয় কার্যক্রম, বঙ্গভবনে অনেক নেতারা সেখানে গেল। হ্যাঁ, ধরেন আপনার বিজয় দিবসের উদযাপন করতে, সেই তালিকাগুলোতে এই একই ধারার যেই বিএনপির সার্ভার থেকে যেই
মানে রাজনৈতিক দলগুলো প্রসব হয়েছে, মানে ডেলিভারি হয়েছে, সেই সার্ভারের বাইরে নতুন কোনো দলকে তারা প্রসব করতে পারছে না, মানে তারা ধারণ করতে পারছে না। কারণ কি, এই অন্তর্মুখিতা এবং এই মানে কি বলে এটাকে, এই যে একটা ধ্যান ধারণা, একটা গণ্ডির মধ্যে, একটা ম্যাপের মধ্যে, এর বাইরে তো আরও অনেক দল আছে। যেমন রাজনৈতিক দলের নিবন্ধন মান্না ভাইয়েরও ছিল না, অনেকেরই ছিল না। তারা তখন হয়তো অন্য সুরে কথা বলতেন যে দলের নিবন্ধন, আমার সামনে একদিন সাকি কাকে বলতে লাগলো যে দলের নিবন্ধনই লাগবে না, সে আন্দোলন করছে। যখন সাকি তখনও নিবন্ধন পায় নাই, জোনায়েদ সাকির কথা বলছে, অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ। উনি যখন দেখলেন যে নূররা যখন ট্রাক মার্কা পেয়ে গেল, মান্না ভাই কেটলি মার্কা পেয়ে গেল, তখনও জোনায়েদ সাকি পায় নাই। সেই মুহূর্তে জোনায়েদ সাকি সুর পাল্টিয়ে আমার সামনে বলেন যে রাজনীতি করলে নিবন্ধনই লাগবে না, এমন আন্দোলন করবো, যেহেতু সে পায় নাই। তৎক্ষণাৎ 2-4 দিনের মধ্যে যখন জোনায়েদ সাকি পেয়ে গেল, তারপরে দেখে আর এইসব কথা বলে না। আর যারা নিবন্ধন নাই তাদেরকে মনে হয় যে তোমরা অসুত, তোমাদের মনে হয় যে কোনো নাম পরিচয় নাই, কোনো সার্ভারে নাম নাই, কোনো কেউ ডাকেও না, আবার কেউ বলেও না যে কিরে এই উন্নয়ন পার্টি, বাংলাদেশ উন্নয়ন পার্টি, গ্রিন পার্টি, বা এই যে বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি, এরা কই? এদের তো একটু পিঠাপুলি পাঠাও তারেক জিয়া, বা এদেরকে তো একটু বঙ্গভবনে ডাকো। এটা তো ওই সার্ভারে তো নাই। এই যারা কিছুদিন আগে নিবন্ধন পেয়ে গেলেন তারাও বলছে না। তার মানে যেই লঙ্কা যায় সেই কি রাবণ হয়? আমি বোধহয় আপনাকে একটু সাহায্য করব এই কথা, মানে আমার আলোচনার মধ্য দিয়ে আরেকটু বলতে সুবিধা হয়। কেননা আমরা যারা রাজনীতি করছি, আমাদের তো একটা রাজনৈতিক পরিচয় আছে, আমাদের অফিস আছে, আমাদের লক্ষ্য আছে, কর্মসূচি আছে। কিন্তু যে একবার লঙ্কা যায় সে রাবণ হয়ে যায়। তার মানে কি এখানে কি শুধু মন্ত্রী পরিষদ দখল করবার জন্য এখানে এই লিস্টটাকে ছোট করতে চায় কিনা? মানে কি বলবেন বাংলাদেশ উন্নয়ন পার্টির সৈয়দ মোখলেসুর রহমান, আপনার কথাও শুনতে চাই যে এই রাজনীতিতেও আমরা এটার পাওয়ার জন্য তো করিনি, কেন সরকারি বা সর্বদলীয় রাজনৈতিক দলের ডাক দেওয়া হয় না? নির্বাচন কমিশন বলছে নিবন্ধিত রাজনৈতিক দল দিয়ে নির্বাচন হবে। তা নিবন্ধিত মানে আপনি আরও কিছু নিবন্ধন দেন, তারপর সিস্টেম কি সংস্কার করলেন, কি বলবেন সৈয়দ মোখলেসুর রহমান? বিসমিল্লাহির রহমানির রহিম। আর কি বলবো রাজনীতিকের দিক দিয়ে, আর আমরা 54 হয়, আমি 54 বছরের রাজনীতি করি। আমার রাজনৈতিক জীবনে অনেক দেখলাম যে লেজুর ভিত্তিক এবং তোষামতের রাজনীতি করি অনেকে আগে গেছে, আগে গেছে। আমি মনে করি বাংলাদেশের ত্যাগী নেতা যারা আছে তারা কোনো ক্ষমতায় মসনদে যেতে পারে নাই কোনোদিন। আমি দেখেছি মজলুম জনতা মাওলানা ভাসানী, আব্দুল হামিদ খান ভাসানী, যিনি গরিব ও দুঃখী মানুষের জন্য কাজ করেছেন, ক্ষমতার মসনদে যাওয়ার কোনো চিন্তা করেননি। সেই কর্মী হিসাবে আমারও একমত। কিন্তু তারপরও বলতে হয় আজকে দিন পাল্টাইছে, সমাজ পরিবর্তন পাল্টাইছে। এখন ক্ষমতায় না গিয়া দেশ ও জাতিগণের কল্যাণে কোনো কাজ করা যায় না। আমি বলতে চাই আজকে যারা রাজনীতি করে, এখানে দেখা গেছে যে অনিবন্ধিত দলগুলো তারা ডাকে না। কেন অনিবন্ধিত দল কি রাজনীতি করে না? দেশ ও জাতির কল্যাণে এই অনিবন্ধিত লোকেরই প্রতিবাদ করে, জিনিসপত্রের দাম বাড়ার কারণে আন্দোলন করে। এবং পত্রিকাগুলো, আমি বলবো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, এই অনিবন্ধিত দলকে কেমন জানি অবহেলা করছে। আমি মনে করি আগে আমরা 90 সনের আগে আমরা যখন কোনো মিটিং মিছিল করতাম, কোনো না কোনো পত্রিকা আমাদের নিউজ আসতো। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি জাতীয় পত্রিকাগুলো, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, আজকে আমাদের কোনো নিউজগুলো করা হচ্ছে না। কেন করা হচ্ছে না আমি এটা জানি না। আমি বলতে চাই বৈষম্য দূর করে ছোট বড় নিবন্ধিত অবন্ধিত যারা রাজনৈতিক দল করে তাদের মূল্যায়ন করা উচিত। আজকে এখানে আপনি দেখেন অনেক অনিবন্ধিত রাজনৈতিক দল আছে যারা কিনা অনেক কাজ করছে এবং তারা জাতীয় পর্যায়ে অনেক মিটিং মিছিল। বাংলাদেশ উন্নয়ন পার্টি আজকে 3-4 বছরের মাথায় পড়েছে আমরা নিবন্ধন পাইলাম না। আর এই কয়েকটা মুসলিমের দল বছর 2 হয় নাই, তারা নিবন্ধন পেয়ে গেল। আমি বলতে চাই বাংলাদেশে অনেক দল আছে, তারা তো প্রেস ক্লাবের সামনে কিছু লোক দেখাইতে পারছে, তার মধ্যে কিছু লোক ভাড়া করাও আছে। অবশ্যই আমরা করার লোক, তারপরে প্রেস ক্লাবের সামনে লোক দেখাইতে পারলেই নিবন্ধন পাওয়া যাবে এবং নিবন্ধন দিয়ে দেবে। টাকা পয়সা ভাড়া করা অনেক ক্ষেত্রেই ভাড়া করা। তবে তাদের সমর্থকও আছে
আপনার যেমন সারা বাংলাদেশ ব্যাপী সমর্থক আছে, কিন্তু আপনি বা আমি আমাদের পক্ষে তো অনেক টাকা ভাড়া দিয়ে তাদের গাড়ি ভাড়া দিয়ে এনে দেখানো সম্ভব না। সম্ভব না অবশ্যই। তাহলে এটার মানে প্যারামিটারটা কি, মানে কিভাবে রাষ্ট্র বা নির্বাচন কমিশন বুঝবে যে আপনি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার যোগ্য? অবশ্যই বুঝতে হবে যে দেশপ্রেমিক কোন রাজনৈতিক দলটা আছে, দেশ ও জাতির কল্যাণে কাজ করে। আমরা কিন্তু সারা বাংলাদেশে আমাদের কম বেশি লোক আছে, আমরা লোক এখন রাজনীতি করি না, আমরা রাজনীতি করি গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে। এই হিসাবে আমাদের কারণ আমরা অবৈধ টাকা কামাই নাই, অবৈধভাবে চলি নাই, যার জন্য আমাদের অবৈধ টাকা নাই বলে আমরা এই অবৈধভাবে খরচ করতে পারিনি। আমি মনে করি যারা দেশ ও জাতি কল্যাণে কাজ করে নিঃস্বার্থভাবে দেশকে সেবা করতে হবে, না হলে দেশ আগেবে না। আজকে পুঁজিবাদী সন্ত্রাসীরা আজকে রাজনীতি করে। আজকে বাংলাদেশে যে রাজনীতি অঙ্গনে আছে, আমি সবচেয়ে বড় দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সংবিধানই ঠিক হয় নাই। সাংবিধানিক গঠনতন্ত্র, আমি গঠনতন্ত্র পরিবর্তনের দাবি জানাচ্ছি। কারণ একটি দলের প্রতিষ্ঠা যে করে সেই প্রতিষ্ঠাতে সভাপতি হয়ে আজীবন থাকতে চাই। এটা বলতে চাই যে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। এখন আমি বলতে চাই বাংলাদেশে অনেক ভালো ভালো রাজনৈতিক দল আছে, বড় বড় নেতা আছে, কিন্তু একটা ছোট শিশু বাচ্চা রাজনীতিতে পরিপক্ক নাই, তিনি একটা দলের সভাপতি হয়ে যাবেন, আর যারা পোর খাওয়া অনেক নেতা আছেন সেই সভাপতি হতে পারছে না। আমি এটা মেনে নিতে পারি না। আমি বলতে চাই পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে, রাজনীতি পথ পরিবর্তন করতে হবে। যারা যোগ্য লোক, যোগ্য দলের নেতাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দিতে হবে, এই আহ্বান জানিয়ে আমি। এটা তো আপনার দলের যে কমিটি তারাই ঠিক করবে কে চেয়ারম্যান হবে না হবে। তবে আপনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে অনভিজ্ঞ অনেকেই আছেন, তারা অনেক সিনিয়র লিডারদেরকে পাশ কাটিয়ে তারা মানে চেয়ারম্যান হয়ে যাচ্ছে। এটা তার যোগ্যতা এবং তার শিক্ষার কারণে হতে পারে। তবে বাংলাদেশ উন্নয়ন পার্টির সঙ্গে আমরা সম্পূর্ণই একমত। বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি, ইয়াসির আক্তার, আপনি একটু ক্যামেরার দিকে তাকাবেন। সেটা হচ্ছে যে শুনলেন তো, পোর খাওয়া রাজনীতিবিদ, তার 50 বছরের অধিক রাজনীতির অভিজ্ঞতা, 54 বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান কি বললেন যে তার বাংলাদেশের কোনো নির্বাচন কমিশন কেন, এই বঙ্গভবন কেন, কারোর এই অন্তর্বর্তীকালীন সরকার কেন, কারো সার্ভারেই তার দলের নাম, তার নাম নাই। তাহলে এই 50-এর উপরে 54 বছর রাজনীতি করে কি লাভ হলো? এখন কিছুদিন আগে একটু যে যখন স্বার্থহানি হয় সে তখন একটু দুঃখ প্রকাশ করে। কিছুদিন আগে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের চেয়ারম্যান বলছিলেন যে এখানে আমরা বঙ্গভবনে গেলাম, তারপরে দেখা গেলো যে আমার মোবাইলে ফোন আসেনি, আমার ওয়াইফের ফোন আসছে, ওয়াইফ ছিল দেশের বাইরে কানাডা বা কোথাও। তারপরে বাইদা ভাই আমি জানলাম, তারপরে আমি বঙ্গভবনে গেলাম, সেখানে দেখা যাচ্ছে যে আমার একজন সিনিয়র পার্সন বললেন যে একটা সরকার হওয়া দরকার, হ্যাঁ কীভাবে হওয়া দরকার না দরকার বিস্তারিত আলোচনা ছাড়াই, যেহেতু সে সিনিয়র সেজন্য মান্না ভাই আর কোনো কথা বলেনি, একটা সরকার হয়ে গেল। যাই হোক, এই সরকারের কাঠামো কি হলো না হলো, সিনিয়র সাংবাদিক নুরুল কবির এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিল যে আপনারা যে সব কিছু তাড়াহুড়ো করে সরকার করে ফেললেন, তাহলে উনি দায় স্বীকার করেছে যে হ্যাঁ আসলে এটা তাড়াহুড়ো করে হয়ে গেছে, ভুল হতে পারে। অনেকেই বলছে যে এটা তো মনে হয় যে যেহেতু ডক্টর ইউনূসের বাড়ি চিটাগাং, চিটাগাংয়ের উপদেষ্টায় ভরপুর, এগুলো তো আবার স্বজনপ্রীতির পরিবারতন্ত্র, এগুলো আসলে কি হচ্ছে? মানে আমি আপনার কাছে শেষ দুটো প্রশ্ন করে শেষ করবো। আপনি অনেক কথা বলেছেন, বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির চেয়ারম্যান। আসলে আমরা লজ্জিত খুব জাতি হিসেবে, হতভাগা জাতি। প্রথমে যেটা আমরা সাধারণ মানুষ আসলে বুঝতেই পারতেছে না যে দেশটার এই অবস্থা কেন হচ্ছে, দেশপ্রেম কেন থাকতেছে না, যাচ্ছে লঙ্কায় কেন হনুমান হচ্ছে। আসলে তো এটা হওয়ার কথা নয়। এই দেশটা নিয়ে খেলাধুলা তো করার কথা নয়। এই দেশ এটা তো একটা রাষ্ট্র, এটা স্বাধীন রাষ্ট্র। অবশ্যই রাষ্ট্রের প্রতি সবার দায়িত্ব এবং জ্ঞান থাকতে হবে। একটা রাষ্ট্রের এভাবে বিশৃঙ্খলা করা, রাষ্ট্রকে দুর্নীতিগ্রস্ত করা, রাষ্ট্রকে বিপদে ফেলা, এটা তো কোনো রাজনৈতিক দল বা কোনো দেশপ্রেমিক বা কোনো সরকারি আমলার দায়িত্ব না, এটা কর্তব্য না। এটা জনগণ আশা করে না। জনগণ কি আশা করে? জনগণ আসলে সুখে থাকতে চায়, ভালো থাকতে চায়, নিরাপত্তা চায়, জনগণ স্বাভাবিক জীবন যাপন করতে চায়। আচ্ছা, আজকের আলোচনা আমরা শেষ করব, তার আগে আপনার কাছে দুটো স্পেসিফিক প্রশ্ন থাকবে। প্রথমটা হচ্ছে রাজনৈতিক
মানে পরিসরে সর্বশেষ পরিস্থিতি নিয়ে, দ্বিতীয়টা হচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে আপনি 1 মিনিট বলতে পারবেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে এইভাবে তো এ বি, অনেকে বলে আওয়ামী লীগ বিএনপি একে অপরের একই মুদ্রার দুই পিঠ। কেউ বলে যে এই বিএনপিও কেন 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে পারছে না, তারকে বিএনপিও কি আওয়ামী লীগের মতো স্টাইলে দেশ চালাবে কিনা, সেখানেও কি প্রধানমন্ত্রীর অপরিসীম ক্ষমতা থাকবে কিনা, নানান গুঞ্জন শোনা যাচ্ছে। যেমন আওয়ামী লীগ বলছে, বিএনপি বলছে যে আমরা আওয়ামী লীগকে বাতিল করতে চাই না। আমরাও আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের পক্ষে না। আওয়ামী লীগের একটা ঐতিহ্য অবশ্যই আছে, যারা দোষ করেছে তাদের তো শাস্তি হবে, যারা বিএনপির মধ্যেও কেউ করে তারও শাস্তি হবে, এটা তো চিরচরিত একই আইন। তো সেই হিসেবে এই সরকার দেখা যাচ্ছে যে যা বলছে তাই শুনছে। একবার ছাত্রলীগ বাতিল করে দিল, আবার দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নিয়েও হয়তো চিন্তা ভাবনা করতে পারেনি, কারণ প্রধান রাজনৈতিক দল বিএনপির সমর্থন সেভাবে পায়নি, ছাত্ররা আবার রাজনৈতিক দলে সংগঠিত হতে চাচ্ছে। তা আপনার কাছে একটি প্রশ্ন, যে সেটা হচ্ছে যে আপনি কি নির্বাচন করবেন, আর নির্বাচন যদি করতে চান কোন আসনে করবেন সেটা, আর একটা হচ্ছে পলিটিক্স ক্লাবে যুক্ত হয়ে, এখানে নির্বাহী কমিটিতে যুক্ত হয়ে আপনার কেমন লাগছে সেটা আগে বলেন। আমি আসলে প্রার্থী ছিলাম গাইবান্ধা সদর 2 থেকে, স্বতন্ত্র প্রার্থী ছিলাম বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির চেয়ারম্যান। তখন আমি নিবন্ধন পাইনি। আমি 11 সংসদ, দ্বাদশ সংসদ প্রার্থী ছিলাম গাইবান্ধা সদর 2 আসন থেকে। সাবেক ছাত্রনেতা ইয়াসির আক্তার স্বতন্ত্র হিসেবে তৈরি ছিলাম। আচ্ছা, এবার ত্রয়োদশ সংসদে বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি আনারস মার্কা প্রতীক নিয়ে লড়তে চাই। যদি নির্বাচন কমিশন থেকে আমরা নিবন্ধন পাই, তাতে মার্কা আনারস না হলে তো এটা অন্য কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, যদি আমরা নিবন্ধন না পাই, আসলে সেটা তখনকার বিষয়। কিন্তু দেশের বর্তমান যে পরিস্থিতি, স্বতন্ত্র দাঁড়াবে না তখন যে এখন বর্তমান যে দেশের পরিস্থিতি, প্রতিকূল যে অবস্থা, দেশ আগে রাষ্ট্রটা, আমরা চাই রাষ্ট্র যেন বিশৃঙ্খলায় না থাকে, রাষ্ট্র যেন সুশৃঙ্খল থাকে, দেশের রাজনীতির জন্য স্থিতিশীল থাকে, নির্বাচন কমিশন যেন পুনর্গঠন হয়, এবং সমস্ত নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল যেন ফারাক না করা হয়, মানে পার্থক্য না করা হয়। নিবন্ধিত রাজনৈতিক দল, অনেক অনিবন্ধিত রাজনৈতিক দল আছে সারা বাংলাদেশে, প্রচুর আছে, যাদের অবস্থান আছে, যারা নির্বাচন করছে তাতে জামানত টিকছে। কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দল এ পর্যন্ত যতগুলো করা হচ্ছে, অর্থের বিনিময়ে, প্রশাসনের বিনিময়ে, বিচার বিভাগের বিনিময়ে, এবং যে কোনো লেজর ভর্তির বিনিময়ে, হ্যাঁ, যেটা আপনিও জানেন, আমিও জানি, প্রিয় দেশবাসী আপনারাও জানেন, এবং আপনারা দেখতেছেন দেশের বর্তমান প্রতিকূল কী পরিস্থিতি। ভাড়াটা লোক দেখিয়ে টাকা, অবৈধ টাকা দিয়ে, আপনার অনভিজ্ঞ, এবং কোনো তাদের শিক্ষা নাই, এবং তাদের কোনো অবস্থান নাই, কোনো অফিস নাই, লোকবল নাই, এবং তারপরেও তাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে যে কোনো কারণবশত। তারা অফিস আছে তাদের, আপনাদের অফিস, আমার বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির দলীয় চেয়ারম্যান কার্যালয় আমি উদ্বোধন করছি, আমার নিজের নির্বাচনী এলাকায় গাইবান্ধা, হ্যাঁ, ওখানে উদ্বোধন করছি। আমার জেলা অফিস উদ্বোধন হবে, এবং ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় এর আগে আমাদের ছিল, এখন আমরা নতুন করে এই ফেব্রুয়ারির 1 তারিখে উদ্বোধন করতেছি এই পল্টন সেগুনবাগিচা এলাকায়, আশপাশের এলাকায়। সেখানে থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয় গাইবান্ধা থেকে সারা বাংলাদেশ। লেখাপড়া করেছেন কোথায়? আমি বিএ পাস করছি। আমি 1990-এর ব্যাচের ছাত্র এসেছি, 1990। মাঝখানে আমি বিদেশ ছিলাম, বিদেশ থেকে এসে ইন্টার পাস করছি, ডিগ্রি পাস করছি। আপনার মূলত আমি জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম। জাতীয় পার্টির সাথে আমি প্রথম আমার নতুন বাংলা ছাত্র সমাজ, পরে জাতীয় ছাত্র সমাজ করে আমি কলেজ শাখার সভাপতি ছিলাম। নির্বাচন করেছিলেন? জিএস প্রার্থী ছিলাম ছাত্র সংসদ। এখন তো আর ছাত্র সংসদ নাই, যাই কথাটা উঠলো। অবিলম্বে পলিটিক্স ক্লাবের মাধ্যমে বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির প্রস্তাবিত ডাকসুর নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে দেওয়ার জন্য সারা বাংলাদেশে জবাবদিহিতামূলক এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে মূল নীতি, যেটা আমাদের যে দাবি ছিল যে ছাত্রদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্রকে সংস্কার করার জন্য, সংস্কারটা আসলে মূলত ডাকসুর নির্বাচন।
ডাকসুর নির্বাচন না হলে একজন ছাত্রনেতা তৈরি হতে পারবে না। তার প্রশিক্ষণ ট্রেনিং, সে রাষ্ট্র সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা থাকবে না, রণকৌশল তার থাকবে না। তা আমরা অবিলম্বে ডাকসুর নির্বাচনটা চাই পলিটিক্স ক্লাবের মাধ্যমে। বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি স্থাপিত হয়েছে মানে প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? এটা 2018 সালে 1 অক্টোবর। এটা 18 সালের আগে আপনি জাতীয় পার্টিতে ছিলেন? আমি জাতীয় পার্টিতে বের হয়েছি জাতীয় পার্টি থেকে 2009 সালে, 8 সালে মহাজোটের ব্যানারের আগে, মহাজোটের ব্যানারে পরে। আচ্ছা আচ্ছা, মহাজোটের ব্যানারে পরে। ব্যানারে পরে বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি। ইয়াসির আক্তার, আপনার কাছে শেষ প্রশ্ন, জাতির উদ্দেশ্যে আপনি 1 মিনিট বলবেন যে আপনি কি দেশ চান, আপনারা যদি কখনো ক্ষমতায় আসেন তাহলে কেমন দেশ দেখতে চান, আর কিভাবে জনগণের সঙ্গে আরো বেশি সম্পৃক্ত হতে চান? প্রিয় আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে আমি পলিটিক্স ক্লাবের মাধ্যমে বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসির আক্তার, গাইবান্ধা সদর 2 আসনের সংসদ সদস্য প্রার্থী, ক্রোধর সংসদ। কথা আসলে বেশি কিছু না, এটা মুসলিম, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমি যেহেতু মুসলমান, আমি ইসলামের বিপক্ষে অবশ্যই থাকবো না, আলেম ওলামার বিপক্ষে আমার পার্টি থাকবে না। আমরা ইসলামিক সমর্থিত বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি। আমরা ক্ষমতায় গেলে আমাদের ইস্তেহার 50 দফা দেওয়াই আছে যে ইসলাম রাষ্ট্র ধর্ম, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকবে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, যেটা বিগত সরকার করে গেছিলেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, তার এই ভালো কাজটা, মোট কথা সকল রাষ্ট্র প্রধানের যে ভালো কাজগুলা, আমরা যেগুলা বিলুপ্ত করা হচ্ছে, আমরা জাতির স্বার্থে, রাষ্ট্রের জনগণের স্বার্থে আমরা সেই ভালো কাজগুলা তুলে ধরবো, ভালো কাজগুলা। মানে আপনার বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি ইসলামকে প্রাধান্য দিবেন নাকি ধর্মকে প্রাধান্য দিবেন? আমি বলতে চাচ্ছি যে আপনি যখন বলেছেন যে মসজিদ, মাদ্রাসা, সেই সঙ্গে মন্দির কেন নয়? আসলে ইসলামের একটা কথা আছে যে সকল ধর্মকে সহাবস্থান করতে দিতে হবে। আমি বলি আসলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি যাই মন্দিরে, তো না আমি সেটা বলি না, আমি যে ইসলামে একটা ধারা আছে, ইসলামে একটা সূত্র, তাদের নিরাপত্তা আমরা দিতে পারি। আমরা ক্ষমতায় গেলে একটু স্পেস দেন আমাকে। সূত্রটা হচ্ছে যে ইসলামের সূত্রটাই হচ্ছে সকল ধর্মকে তার যার যার ধর্ম পালন করতে সাহায্য করবেন। আপনি জনপ্রতিনিধি না, জনপ্রতিনিধি হয়ে আপনি তো যেমন মাদ্রাসা, মসজিদ বিনির্মাণ করবেন, সংস্কার করবেন এবং সংরক্ষণ করবেন, সে সাথে কি আপনি মন্দির, গির্জা এদেরকে আপনি সাপোর্ট করবেন না সংরক্ষণ করার জন্য? এটা আপনি প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির লক্ষ্য উদ্দেশ্য উল্লেখে করা আছে 50 দফার ভিতরে যে সকল ধর্মের প্রতি সম্মান থাকবে এবং তাতে নিরাপত্তার ব্যবস্থা থাকবে। আচ্ছা আচ্ছা, এটা থাকবে। এটা রাষ্ট্র আপনার আমাদের যদি আমরা খেলাফত করি, যদি ইসলামী শাসন করি, তাও অন্য জাতি, গোষ্ঠী, সত্তা, তাদের প্রতি অধিকার থাকবে, কিন্তু সংরক্ষণ করা, কিন্তু অধিকারের নামে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না, আলেম ওলামার বিরুদ্ধে কোনো কাজ। আপনি মানে অধিকার, আপনাকে সম্মান দেওয়া হলো, আপনাকে অধিকার দেওয়া হলো, আপনার ধর্মের প্রতি আমরা নিরাপত্তার ব্যবস্থা করলাম, কিন্তু নিরাপত্তার ব্যবস্থা বলতে এটা নয় যে ইসলাম রাষ্ট্র ধর্ম, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেই সংখ্যাগরিষ্ঠ মুসলমানে এবং ইসলাম রাষ্ট্র ধর্মে আপনি তাদের বিরুদ্ধে ভিতরে ভিতরে যুদ্ধ ঘোষণা করবেন, ইসলাম বিরোধী হবেন, নাস্তিক হবেন এবং সমস্ত নাস্তিকদের সহযোগিতা করবেন। বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি তাদের পক্ষপাতী, বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি তাদের পক্ষপাতী, তার ধর্মকে সে আগলে রাখতে চায় এবং সেই ধর্মের মসজিদ, মাদ্রাসার উন্নয়ন চায়। সেই সাথে ওনার দলের গঠনতন্ত্রেই লেখা আছে সকল ধর্মের কে তার যার ধর্ম করতে সাহায্য করা। সেই সঙ্গে আপনারা মসজিদ এর সঙ্গে মন্দির, প্যাগোডা, সেগুলো অধিকারও রক্ষিত হবে। এই হচ্ছে বাংলাদেশ নাগরিক পার্টির ইয়াসির আক্তার
সাবেক ছাত্রনেতা, তার বক্তব্য। আজকে পলিটিক্স ক্লাবের আলোচনা এখানে শেষ করব। পলিটিক্স ক্লাব একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। অনেকে হয়তো মনে করে এটা মনে হয় মিডিয়া, আমি এটা সংবাদপত্র বা সাংবাদিক, তা না। আমরা চাই বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় এই পলিটিক্স ক্লাবটা এগিয়ে যাচ্ছে। পলিটিক্স ক্লাবের প্রধান, যিনি জুরি বোর্ডের প্রধান আর কি, অত্যন্ত বিচক্ষণ, 54 বছরের রাজনীতি করেন উনি, সৈয়দ মুখলিসুর রহমানকে করা হয়েছে এই জন্যই যে আসলে আমাদের তো একটা রাজনৈতিক ধর্মীয় একটা পরিচয় থাকতেই পারে, কিন্তু সব কিছু যেন এই রাজনীতি এবং এই ধর্ম যেন অন্যের রাজনীতি এবং অন্যের ধর্মকে ব্যাঘাত না করে। পলিটিক্স ক্লাব কিন্তু বিএনপি সমর্থিত না, আওয়ামী লীগ সমর্থিতও না। পলিটিক্স ক্লাব সকল রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম এবং সকল ধর্মের মানুষের প্ল্যাটফর্ম। আপনি পলিটিক্স ক্লাবে যোগ দিয়ে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আপনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে আগামী অনুষ্ঠানে আপনি হয়তো আপনাদের আরও বিস্তারিত কর্মসূচি আমাদেরকে জানাবেন। আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ইগনোর করব না, যে আমাদের কাছে যে আওয়ামী লীগ করে বলে অচ্ছুত হয়ে যাবে, বিএনপি করবে বলে আমাদের কাছে যে ইগনোর হবে, তা হবে না। যদি স্বয়ং রাষ্ট্র ইগনোর করেও থাকে, পলিটিক্স ক্লাব করবে না। সেই সাথে শেষ করবার আগে আবারও ডাক্তার মশিউর রহমানের আত্মার মাগফিরাত করছি। উনি গ্রিন পার্টির মহাসচিব ছিলেন, অত্যন্ত বিচক্ষণ, উচ্চশিক্ষিত, ডেডিকেটেড নেতা ছিলেন। এবং আমরা বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির পক্ষ থেকে মাগফিরাতের প্রস্তাব রাখা হলো গ্রিন পার্টির সম্মানিত মহাসচিব ডাক্তার মশিউর রহমান, ওনার আত্মার আমরা কামনা করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ডাক্তার মশিউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছেন। আমরা গ্রিন পার্টি পরিচালনা করার সময় অনেক কিছু বিষয় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আমাদের মাননীয় মহাসচিব অনেকভাবে আমাকে পাশে থেকেছেন। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, আজকে পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক হিসেবে আলোচনা শেষ করছি। আমার সাথে ছিলেন বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির মাননীয় চেয়ারম্যান ইয়াসির আক্তার এবং বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মুখলিসুর রহমান। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।